নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। সকলের প্রিয় চ্যানেল গল্প বৃষ্টির আড্ডায় আবারও স্বাগত জানাচ্ছি। আজকে শনিবারের গল্প, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেটি আজকে নতুন পর্ব পাঠ করতে চলেছি। আজ আমি পাঠ করব সপ্তম পর্ব। তোমাদের যদি আগের পর্বগুলো শোনা না হয়ে থাকে তাহলে রিকোয়েস্ট করব চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও আর পুরনো পর্বগুলো শুনে নিও। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তারই সপ্তম পর্ব। ঠিক হয়ে গেল আগামী অঘ্রাণ মাসে এদের বিয়ে। যোগমায়া কলকাতায় গিয়ে সমস্ত আয়োজন করবেন। লাবণ্য অমিতকে বললে, তোমার কলকাতায় ফেরবার দিন অনেককাল হলো পেরিয়ে গেছে। অনিশ্চিতের মধ্যে বাধা পড়ে তোমার দিন কেটে যাচ্ছিল। এখন ছুটি, নিঃসংশয়ে চলে যাও। বিয়ের আগে আমাদের আর দেখা হবে না। এমন করা শাসন কেন? সেদিন যে সহজ আনন্দের কথা বলেছিলে তাকে সহজ রাখবার জন্যে। এটা একেবারে গভীর জ্ঞানের কথা। সেদিন তোমাকে কবি বলে সন্দেহ করেছিলাম, আজ সন্দেহ করছি ফিলোসফার বলে। চমৎকার বলেছ। সহজকে সহজ রাখতে হলে শক্ত হতে হয়। ছন্দকে সহজ করতে চাও তো জ্যোতিকে ঠিক জায়গায় কষে আঁটতে হবে। লোভ বেশি, তাই জীবনের কাব্যে কোথাও জ্যোতি দিতে মন সরে না। ছন্দ ভেঙে গিয়ে জীবনটা হয় গীতহীন বন্ধন। আচ্ছা, কালই চলে যাব। একেবারে হঠাৎ এই ভরা দিনগুলোর মাঝখানে মনে হবে যেন মেঘনাদ বধ কাব্যের সেই চমকে থেমে যাওয়া লাইনটা, চলি যবে গেলা যমপুরে অকালে। শিলং থেকে আমি না হয় চললুম, কিন্তু পাঁজি দেখে অঘ্রাণ মাস তো ফস করে পালাবে না। কলকাতায় গিয়ে কী করব জানো? কি করবে? মাসিমা যতক্ষণ করবেন বিয়ের দিনের ব্যবস্থা, ততক্ষণ আমাকে করতে হবে তাই পরের দিনগুলোর আয়োজন। লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নূতন করে সৃষ্টি করা চাই। মনে আছে বন্যা, রঘুবংশে অজ মহারাজা ইন্দুমতির কি বর্ণনা করেছিলেন? লাবণ্য বললে, প্রিয় শিষ্যা ললিতে কলাবিধৌ। অমিত বললে, সেই ললিত কলাবিধিটা দাম্পত্যেরই। অধিকাংশ বর্বর বিয়েটাকেই মনে করে মিলন, সেই জন্য তারপর থেকে মিলনটাকে এত অবহেলা। মিলনের আর্ট তোমার মনে কীরকম আছে বুঝিয়ে দাও। যদি আমাকে শিষ্যা করতে চাও আজই তাই প্রথম পাঠ শুরু হোক। আচ্ছা, তবে শোনো। ইচ্ছাকৃত বাধা দিয়েই কবি ছন্দের সৃষ্টি করে। মিলনকেও সুন্দর করতে হয় ইচ্ছাকৃত বাধায়। চাইলেই পাওয়া যায়। দামি জিনিসকে এত সস্তা করা নিজেকেই ঠকানো। কেননা শক্ত করে দাম দেওয়ার আনন্দটা বড় কম নয়। দামের হিসাবটা শুনি। রসো, তার আগে আমার মনে যে ছবিটা আছে বলি। গঙ্গার ধার, বাগানটা ডায়মন্ড হারবারের ওই দিকটাতে। ছোট একটি স্টিম লঞ্চ করে ঘন্টা দুয়েকের মধ্যে কলকাতায় যাতায়াত করা যায়। আবার কলকাতায় কি দরকার পড়ল? এখন কোনো দরকার নেই, সে কথা জানা। যাই বটে, বার লাইব্রেরিতে ব্যবসা করি নে, দাবা খেলি। অ্যাটর্নিরা বুঝে নিয়েছে কাজে গরজ নেই, তাই মন নেই। কোনো আপসের মকদ্দমা হলে তার ব্রিফ আমাকে দেয়, তার বেশি আর কিছুই দেয় না। কিন্তু বিয়ের পরেই দেখিয়ে দেব কাজ কাকে বলে। জীবিকার দরকারে নয়, জীবনের দরকারে। আমের মাঝখানটাতে থাকে আঁঠি, সেটা মিষ্টিও নয়, নরমও নয়, খাদ্যও নয়, কিন্তু ওই শক্তটাতেই সমস্ত আমের আশ্রয়। ওইটাতেই সে আকার পায়। কলকাতার পাথুরে আঁঠিটাকে কিসের জন্য দরকার বুঝেছ তো? মধুরের মাঝখানে একটা কঠিনকে রাখবার জন্যে। বুঝেছি। তাহলে দরকার তো আমারও আছে। আমাকেও কলকাতায় যেতে হবে 10টা 5টা। দোষ কি? কিন্তু পাড়া বেড়াতে নয়, কাজ করতে। কিসের কাজ বলো? বিনা মাইনেই? না না, বিনা মাইনের কাজও নয়, ছুটিও নয়। 12 আনা ফাঁকি। ইচ্ছে করলেই তুমি মেয়ে কলেজে প্রফেসরি নিতে পারবে। আচ্ছা, ইচ্ছে করব। তারপর? স্পষ্ট দেখতে পাচ্ছি গঙ্গার ধার, বাড়ির নিচে তলা থেকে উঠেছে ঝুড়ি নামা অতি পুরনো বট গাছ। ধনপতি যখন গঙ্গা পেয়ে সিংহলে যাচ্ছিল
তখন হয়তো এই বটগাছে নৌকা বেঁধে গাছতলায় রান্না চড়িয়েছিল। ওরই দক্ষিণ দ্বারে ছ্যাতলা পড়া বাঁধানো ঘাট, অনেকখানি ফাটল ধরা, কিছু কিছু বসে যাওয়া। সেই ঘাটে সবুজে সাদায় রং করা আমাদের ছিপছিপে নৌকাখানি, তারই নীল নিশানে সাদা অক্ষরে নাম লেখা। কি নাম বলে দাও তুমি? বলবো? মিতালি। ঠিক নামটি হয়েছে, মিতালি। আমি ভেবেছিলাম সাগরী। মনে একটু গর্বও হয়েছিল, কিন্তু তোমার কাছে হার মানতেই হলো। বাগানের মাঝখান দিয়ে সরু একটি খাঁড়ি চলে গেছে গঙ্গার হৃৎস্পন্দন বয়ে। তার ওপারে তোমার বাড়ি, এপারে আমার। রোজে কি সাঁতার দিয়ে পার হবে? আর জানলে আমার আলো জ্বালিয়ে রাখবো। দেব সাঁতার মনে মনে, একটা কাঠের সাঁকোর ওপর দিয়ে। তোমার বাড়িটির নাম মানসী, আমার বাড়ির একটা নাম তোমাকে দিতে হবে, দীপক। ঠিক নামটি হয়েছে। নামের উপযুক্ত একটি দ্বীপ আমার বাড়ির চূড়োয় বসিয়ে দেব। মিলনের সন্ধেবেলায় তাতে জ্বলবে লাল আলো, আর বিচ্ছেদের রাতে নীল। কলকাতা থেকে ফিরে এসে রোজ তোমার কাছ থেকে একটি চিঠি আশা করব। এমন হওয়া চাই সে চিঠি পেতেও পারি, না পেতেও পারি। সন্ধে 8টার মধ্যে যদি না পাই, তবে হতবিধিকে অভিসম্পাদ দিয়ে বার্ট্রান্ড রাসেলের লজিক পড়বার চেষ্টা করব। আমাদের নিয়ম হচ্ছে, অনাহুত তোমার বাড়িতে কোনো মতেই যেতে পারবো না। আর তোমার বাড়িতে আমি? ঠিক এক নিয়ম হলেই ভালো হয়, কিন্তু মাঝে মাঝে নিয়মের ব্যতিক্রম হলে সেটা অসহ্য হবে না। নিয়মের ব্যতিক্রমটাই যদি নিয়ম না হয়ে ওঠে, তাহলে তোমার বাড়িটা দশা কী হবে ভেবে দেখে বরঞ্চ আমি বুড়কা পড়ে যাব। তা হোক, কিন্তু আমার নিমন্ত্রণ চিঠি চাই। সে চিঠিতে আর কিছু থাকবার দরকার নেই, কেবল কোনো একটা কবিতা থেকে 2-4 লাইন মাত্র। আর আমার নিমন্ত্রণ বুঝি বন্ধ? আমি এক ঘরে? তোমার নিমন্ত্রণ মাসে 1 দিন, পূর্ণিমা রাতে 14টা তিথির খণ্ডতা, যেদিন চরম পূর্ণ হয়ে উঠবে। এইবার তোমার প্রিয় শিষ্যাকে একটি চিঠির নমুনা দাও। আচ্ছা বেশ। পকেট থেকে একটা নোট বই বের করে তার পাতা ছিঁড়ে লিখলে, ব্লো জেন্টলি ওভার মাই গার্ডেন, উইন্ড অফ দ্য সাউদার্ন সি, ইন দ্য আওয়ার মাই লাভ কামথ অ্যান্ড কলড মি। চুমিয়া যেও তুমি আমার বনভূমি, দক্ষিণ সাগরের সমীরণ, যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অকারণ। লাবণ্য কাগজখানা ফিরিয়ে দিলে না। অমিত বললে, এবারে তোমার চিঠির নমুনা দাও দেখি। তোমার শিক্ষা কতদূর এগোলো? লাবণ্য এক টুকরো কাগজে লিখতে যাচ্ছিল। অমিত বললে, না, আমার এই নোট বইয়ে লেখো। লাবণ্য লিখে দিলে, মিতা তমসি মম জীবনং, তমসি মম ভূষণং, তমসি মম ভব জলধি রত্নম। অমিত বইটা পকেটে পুরে বললে, আশ্চর্য এই, আমি লিখেছি মেয়ের মুখের কথা, তুমি লিখেছ পুরুষের। কিছু অসঙ্গত হয়নি। শিমুল কাঠই হোক আর বকুল কাঠই হোক, যখন জ্বলে তখন আগুনের চেহারাটা কিন্তু একই। লাবণ্য বললে, নিমন্ত্রণ তো করা গেল, তারপরে? অমিত বললে, সন্ধ্যা তারা উঠেছে, জোয়ার এসেছে গঙ্গায়, হাওয়া উঠল ঝিরঝির করে ঝাউ গাছগুলোর সার বেয়ে, বুড়ো বট গাছটার শিকড়ে শিকড়ে উঠল স্রোতের ছলছলানি। তোমার বাড়ির পিছনে পদ্মদিঘি, সেইখানে খিড়কির নির্জন ঘাটে গা ধুয়ে চুল বেঁধেছ। তোমার এক এক দিন এক এক রঙের কাপড়, ভাবতে ভাবতে যাব আজকে সন্ধেবেলার রঙটা কি। মিলনের জায়গারও ঠিক নেই। কোনো দিন শান বাঁধানো চাপাতলায়, কোনো দিন বাড়ির ছাতে, কোনো দিন গঙ্গার ধারের চাতালে। আমি গঙ্গায় স্নান সেরে সাদা মলমলের ধুতি আর চাদর পরব, পায়ে থাকবে হাতির দাঁতের কাজ করা খড়ম। গিয়ে দেখব গালচে বিছিয়ে বসেছ, সামনের উপর রেকাবিতে মোটা গুড়ে মালা, চন্দনের বাটিতে চন্দন, এক কোণে জ্বলছে ধূপ। পুজোর সময় অন্তত 2 মাসের জন্যে দুজনে বেড়াতে বেরোবো, কিন্তু দুজনে 2 জায়গায়। তুমি যদি যাও পর্বতে, আমি যাব সমুদ্রে। এই তো আমার দাম্পত্যের দৈরাজ্যের নিয়মাবলী তোমার কাছে দাখিল করা গেল। এখন তোমার কি মত? মেনে নিতে রাজি আছি। মেনে নেওয়া আর মনে নেওয়া এই দুইয়ে যে তফাৎ আছে বন্যা। তোমার যাতে প্রয়োজন, আমার তাতে প্রয়োজন না। ও যদি থাকে তবু আপত্তি করব না। প্রয়োজন নেই তোমার? না, নেই। তুমি আমার কাছে যতই থাকো, তবু আমার থেকে তুমি অনেক দূরে। কোনো নিয়ম দিয়ে সেই দূরত্বটুকু বজায় রাখা আমার পক্ষে বাহুল্য। কিন্তু আমি জানি আমার মধ্যে এমন কিছু নেই যা তোমার কাছে দৃষ্টিকে বিনা লজ্জায় সইতে পারবে।
সেই জন্য দাম্পত্যে দুই পারে দুই মহল করে দেওয়া আমার পক্ষে নিরাপদ। অমিত চৌকি থেকে উঠে দাঁড়িয়ে বললেন, তোমার কাছে আমি হার মানতে পারবো না বন্যা। যাকগে, আমার বাগানটা, কলকাতার বাইরে এক পা নড়ব না। নিরঞ্জনদের আপিসে উপরের তলায় 75 টাকা দিয়ে একটা ঘর ভাড়া নেব, সেইখানে থাকবে তুমি আর থাকবো আমি। চিদাকাশে কাছে দূরে ভেদ নেই। 3.5 হাত চওড়া বিছানায় বাঁ পাশে তোমার মহল মানসী, ডান পাশে আমার মহল দীপক। ঘরের পূব দেওয়ালে একখানা আয়নাওয়ালা দেরাজ, তাতেই তোমারও মুখ দেখা আর আমারও। পশ্চিম দিকে থাকবে বইয়ের আলমারি, পিঠ দিয়ে সেটা রোদ্দুর ঠেকাবে, আর সামনের দিকে সেটা থাকবে দুটি পাঠকের একটি মাত্র সার্কুলেটিং লাইব্রেরি। ঘরের উত্তর দিকটাতে একখানি সোফা, তারই বাঁ পাশে একটু জায়গা খালি রেখে আমি বসবো এক প্রান্তে। ঘরের উত্তর দিকটাতে একখানি সোফা, তারই বাঁ পাশে একটু জায়গা খালি রেখে আমি বসবো এক প্রান্তে। তোমার কাপড়ের আলনার আড়ালে তুমি দাঁড়াবে। 2 হাত তফাতে নিমন্ত্রণের চিঠিখানা উপরের দিকে তুলে ধরবো কম্পিত হস্তে। তাতে লেখা থাকবে, ছাদের উপরে বহিও নীরবে, ওগো দক্ষিণ হাওয়া, প্রেয়সীর সাথে যে নিমেষে হবে চারি চক্ষুতে চাওয়া। এটা কি খারাপ শোনাচ্ছে বন্যা? কিছু না মিতা, কিন্তু এটা সংগ্রহ হলো কোথা থেকে? আমার বন্ধু নীলমাধবের খাতা থেকে। তার ভাবী বধূ তখন অনিশ্চিত ছিল। তাকে উদ্দেশ্য করে এই ইংরেজি কবিতাটাকে কলকাতায় ছাঁচে ঢালাই করেছিল। আমিও সঙ্গে যোগ দিয়েছিলাম। ইকোনমিক্সে MA পাশ করে 15,000 টাকা নগদ পণ আর 80 ভরি গয়না সমেত নববধূকে লোকটা ঘরে আনলে। 4 চক্ষে চাওয়াও হলো, দক্ষিণের বাতাসও বয়, কিন্তু এই কবিতাটাকে আর ব্যবহার করতে পারলে না। এখন তার অপর শরীরকে কাব্যটির সর্বসত্ব সমর্পণ করতে বাঁধবে না। তোমারও ছাদে দক্ষিণে বাতাস বইবে, কিন্তু তোমার নববধূ কি চিরদিনই নববধূ থাকবে? টেবিলে প্রবল চাপড় দিতে দিতে উচ্চ ঈশ্বরে অমিত বললে, থাকবে থাকবে থাকবে। যোগমায়া পাশের ঘর থেকে তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করলে, কি থাকবে অমিত? আমার টেবিলটা বোধ হচ্ছে থাকবে না। জগতে যা কিছু টেকসই সবই থাকবে। সংসারে নববধূ দুর্লভ, কিন্তু লাখের মধ্যে একটি যদি দৈবাত পাওয়া যায়, সে চিরদিনই থাকবে নববধূ। একটা দৃষ্টান্ত দেখাও দেখি। একদিন সময় আসবে, দেখাবো। বোধ হচ্ছে তার কিছু দেরি আছে, ততক্ষণ খেতে চলো। আহার শেষ করে অমিত বললে, কাল কলকাতায় যাচ্ছি মাসিমা। আমার আত্মীয় স্বজন সবাই সন্দেহ করছে আমি খাসিয়া হয়ে গেছি। আত্মীয় স্বজনের কি জানে কথায় কথায় তোমার এত বদল সম্ভব? খুব জানে, নইলে আত্মীয় স্বজন কিসের? তাই বলে কথায় কথায় নয়, আর খাসিয়া হওয়া নয়। যে বদল আজ আমার হলো, এ কি জাত বদল? এ যে যুগ বদল, তার মাঝখানে একটা কল্পান্ত। প্রজাপতি জেগে উঠেছেন আমার মধ্যে এক নূতন সৃষ্টিতে। মাসিমা, অনুমতি দাও, লাবণ্যকে নিয়ে আজ একবার বেরিয়ে আসি। যাবার আগে শিলং পাহাড়কে আমাদের যুগল প্রণাম জানিয়ে যেতে চাই। যোগমায়া সম্মতি দিলেন। কিছু দূরে যেতে যেতে দুজনের হাত মিলে গেল। ওরা কাছে কাছে এলো ঘেঁষে। নির্জন পথের ধারে নিচের দিকে চলেছে ঘন বন। সেই বনের একটা জায়গায় পড়েছে ফাঁক। আকাশ সেখানে পাহাড়ের নজরবন্দি থেকে একটুখানি ছুটি পেয়েছে। তার অঞ্জলি ভরিয়ে নিয়েছে অস্ত সূর্যের শেষ আভায়। সেইখানে পশ্চিমের দিকে মুখ রেখে দুজনে দাঁড়ালো। অমিত লাবণ্যর মাথা বুকে টেনে নিয়ে তার মুখটি উপরে তুলে ধরলে। লাবণ্যর চোখ অর্ধেক বোঝা, কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আকাশে সোনার রঙের ওপর চুনি গলানো পান্না গলানো আলোর আভাসগুলি মিলিয়ে মিলিয়ে যাচ্ছে। মাঝে মাঝে পাতলা মেঘের ফাঁকে ফাঁকে সুগভীর নির্মল নীল। মনে হয় তার ভিতর দিয়ে, যেখানে দেহ নেই শুধু আনন্দ আছে, সে অমূর্ত জগতের অব্যক্ত ধ্বনি আসছে। ধীরে ধীরে অন্ধকার হলো ঘন। সেই খোলা আকাশটুকু রাত্রিবেলায় ফুলের মতো নানা রঙের পাপড়িগুলো বন্ধ করে দিলে। অমিতের বুকের কাছ থেকে লাবণ্য মৃদুস্বরে বললে, চলো এবার। কেমন তার মনে হলো এইখানে শেষ করা ভালো। অমিত সেটা বুঝলে, কিছু বললে না। লাবণ্যর মুখ বুকের ওপর একবারে চেপে ধরে ফেরবার পথে খুব ধীরে ধীরে চলল। বললে, কাল সকালে আমাকে ছাড়তে হবে, তার আগে আর দেখা করতে আসবো না। কেন আসবে না? আজ ঠিক জায়গায় আমাদের শিলং পাহাড়ের অধ্যায়টি শেষ এসে থামল। ইতি প্রথম স্বর্গ, আমাদের শোয়ে বয়ে স্বর্গ। লাবণ্য কিছু বললে না, অমিতের হাত ধরে চলল। বুকের ভিতর আনন্দ আর তারই সঙ্গে সঙ্গে একটা কান্না স্তব্ধ হয়ে আছে। মনে হলো
জীবনে কোনোদিন এমন নিবিড় করে অভাবনীয়কে এত কাছে পাওয়া যাবে না। পরম ক্ষণের শুভ দৃষ্টি হলো। এরপরে আর কি বাসর ঘর আছে? রইল কেবল মিলন আর বিদায়, একত্র মিশিয়ে একটি শেষ প্রণাম। ভারী ইচ্ছে করতে লাগলো অমিতকে এখনই প্রণামটি করে, বলে তুমি আমাকে ধন্য করেছ। কিন্তু সে আর হলো না। বাসার কাছাকাছি আসতেই অমিত বললে, বন্যা, আজ তোমার শেষ কথাটি একটি কবিতাই বলো, তাহলে সেটা মনে করে নিয়ে যাওয়া সহজ হবে। তোমার নিজের যা মনে আছে এমন একটা কিছু আমাকে শুনিয়ে দাও। লাবণ্য একটুখানি ভেবে আবৃত্তি করলে, তোমারে দিইনি সুখ মুক্তির নৈবেদ্যেও গেনু রাখি, রজনীর শুভ্র অবসানে কিছু আর নাই বাকি। নাইকো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দিন কান্না, নাই গর্বহাসি, নাই পিছু ফিরে দেখা, শুধু সে মুক্তির ডালিখানি, ভরিয়া দিলাম আজই আমার মহৎ মৃত্যু আনি। বন্যা, বড়ই অন্যায় করলে। আজকের দিনে তোমার মুখে বলবার কথা এ নয়, কিছুতেই নয়। কেন এটা তোমার মনে হলো? তোমার এই কবিতা এখনই ফিরিয়ে নাও। ভয় কিসের মিতা? এই আগুনে পোড়া প্রেম এ সুখে দাবি করে না, এ নিজে মুক্ত বলেই মুক্তি দেয়। এর পিছনে ক্লান্তি আসে না, ম্লানতা আসে না। এর চেয়ে আর কিছু কি দেবার আছে? কিন্তু আমি জানতে চাই, এই কবিতা তুমি পেলে কোথায়? রবি ঠাকুরের। তার তো কোনো বইয়ে এটা দেখিনি, বইয়ে বেরোয়নি, তবে পেলে কি করে? একটি ছেলে ছিল, সে আমার বাবাকে গুরু বলে ভক্তি করত। বাবা দিয়েছিলেন তাকে তার জ্ঞানের খাদ্য, এদিকে তার হৃদয়টিও ছিল তাপস। সময় পেলেই সে যেত রবি ঠাকুরের কাছে, তার খাতা থেকে মুষ্টি ভিক্ষা করে আনত আর নিয়ে এসে তোমায় পায়ে দিত। সে সাহস তার ছিল না, কোথাও রেখে দিত যদি আমার দৃষ্টিতে পড়ে, যদি আমি তুলে নিই। তাকে দয়া করেছ? করবার অবকাশ হলো না। মনে মনে প্রার্থনা করি ঈশ্বর যেন তাকে দয়া করেন। যে কবিতাটি আজ তুমি পড়লে, বেশ বুঝতে পারছি এটা সে হতভাগারই মনের কথা। হ্যাঁ, তারই কথা বই কি। তবে তোমার কেন আজ ওটা মনে পড়ল? কেমন করে বলবো? ওই কবিতাটির সঙ্গে আর এক টুকরো কবিতা ছিল, সেটাও আজ আমার কেন মনে পড়ছে ঠিক বলতে পারি নে। সুন্দর, তুমি চক্ষু ভরিয়া এনেছো অশ্রু জল, এনেছো তোমার বক্ষে ধরিয়া দুঃসহ হোমানল। দুঃখ যে তার উজ্জ্বল হয়ে ওঠে, মুগ্ধ প্রাণের আবেশ বন্ধ টুটে, এ তাপে শশিয়া উঠে বিকশিয়া বিচ্ছেদ শতদল। অমিত লাবণ্যর হাত চেপে ধরে বললে, বন্যা, যে ছেলেটা আজ আমাদের মাঝখানে কেন এসে পড়ল? ঈর্ষা করতে আমি ঘৃণা করি, এ আমার ঈর্ষা নয়, কিন্তু কেমন একটা ভয় আসছে মনে। বলো, তার দেওয়া ওই কবিতাগুলো আজই কেন তোমার এমন করে মনে পড়ে গেল? একদিন সে যখন আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল, তারপরে বসে সে লিখত, সেই ডেস্কে এই কবিতা দুটি পেয়েছি। এর সঙ্গে রবি ঠাকুরের আরও অনেক অপ্রকাশিত কবিতা, প্রায় এক খাতা ভরা। আজ তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, হয়তো সেই জন্যেই বিদায়ের কবিতা মনে হলো। সেই বিদায় আর এই বিদায় কি একই? কেমন করে বলবো? কিন্তু এ তর্কের তো কোনো দরকার নেই। যে কবিতা আমার ভালো লেগেছে তাই তোমাকে শুনিয়েছি, হয়তো এছাড়া আর কোনো কারণ এর মধ্যে নেই। বন্যা, রবি ঠাকুরের লেখা যতক্ষণ না লোকে একেবারে ভুলে যাবে, ততক্ষণ ওর ভালো লেখা সত্য করে ফুটে উঠবে না। সেই জন্যে ওর কবিতা আমি ব্যবহারই করি নে। দলের লোকের ভালো লাগাটা কুয়াশার মতো, যা আকাশের ওপর ভিজে হাত লাগিয়ে তার আলোটাকে ময়লা করে ফেলে। দেখো মিতা, মেয়েদের ভালো লাগা তার আদরের জিনিসকে আপন অন্দরমহলে একলা নিজেরই করে রাখে। ভিড়ের লোকেরা কোনো খবরই রাখে না, সে যত দাম দিতে পারে সব দিয়ে ফেলে। অন্য পাঁচজনের সঙ্গে মিলিয়ে বাজার যাচাই করতে তার মন নেই। তাহলে আমারও আশা আছে বন্যা, আমার বাজার দরের ছোট্ট একটা ছাপ লুকিয়ে ফেলে তোমার আপন দরের মস্ত একটা মার্কা নিয়ে বুক ফুলিয়ে বেড়াবো। আমাদের বাড়ির কাছে এসে পড়ল মিতা, এবার তোমার মুখে তোমার পথ শেষে কবিতাটা শুনে নিই। রাগ করো না বন্যা, আমি কিন্তু রবি ঠাকুরের কবিতা আওড়াতে পারবো না। রাগ করবো কেন? আমি একটি লেখককে আবিষ্কার করেছি, তার স্টাইল। তার কথা তোমার কাছে বরাবরই শুনতে পাই, কলকাতায় লিখে দিয়েছি তার বই পাঠিয়ে দেবার জন্য। সর্বনাশ, তার বই? সে লোকটার অন্য অনেক দোষ আছে, কিন্তু কখনো বই ছাপতে দেয় না। তার পরিচয় আমার কাছ থেকেই তোমাকে ক্রমে ক্রমে পেতে হবে, নইলে হয়তো। ভয় করো না মিতা, তুমি তাকে যেভাবে বোঝো আমিও তাকে সেভাবেই বুঝে নেব, এমন ভরসা আমার আছে। আমারই জিত থাকবে। কেন? আমার ভালো লাগা যা পাই সেও আমার, আর তোমার ভালো লাগায় যা পাবো সেও আমার হবে। আমার নেবার অঞ্জলি হবে দুজনের মনকে মিলিয়ে।
কলকাতায় তোমার ছোট ঘরের বইয়ের আলমারিতে এক সেলফেই 2 কবির কবিতা ধরাতে পারবো। এখন আর তোমার কবিতাটি বলো। আমার বলতে ইচ্ছে করছে না। মাঝখানে বড্ড কতগুলো তর্ক বিতর্ক হয়ে হাওয়াটা খারাপ হয়ে গেল। কিচ্ছু খারাপ হয়নি, হাওয়া ঠিক আছে। অমিতার কপালের চুলগুলো কপালের থেকে উপরের দিকে তুলে দিয়ে খুব দরদের সুর লাগিয়ে বলে, সুন্দরী তুমি সুকতারা, সুদূর শৈল শিখরান্তে, সর্বরই যবে হবে সারা, দর্শন দিও দিকভ্রান্তে। বুঝেছ বন্যা, চাঁদ ডাক দিয়েছে শুকতারাকে, সে আপনার রাত পোহাবার সঙ্গিনীকে চায়। নিজের রাতটার পরে ওর বিতৃষ্ণা হয়ে গেছে। ধরা যেথা অম্বরে মেশে আমি আধো জাগ্রত চন্দ্র, আধারের বক্ষের পরে আধে কালো রেখা রন্ধ্র। ওর এই আধখানা জায়গা ওই অল্প একটুখানি আলো আধারটাকে সামান্য খানিকটা আঁচড়ে দিয়েছে। এই হলো ওর খেদ। এই স্বল্পতার জালে ওকে জড়িয়ে ফেলেছে। সেইটা ছিঁড়ে ফেলবার জন্যে ও যেন সমস্ত রাত্রি ঘুমোতে ঘুমোতে গুমড়ে উঠছে। কি আইডিয়া, গ্র্যান্ড। আমার আসন রাখে প্রাত পেতে, নিদ্রাগহন মহাশূন্য, তন্ত্রী বাজায় স্বপ্নেতে, তন্দ্রা ঈষৎ করি ক্ষুণ্ণ।